3D অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এখন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে অবশ্যই হেডফোনটা ঘুরিয়ে নেবেন। এই যে ফুলবাগানের মিষ্টি পড়ি। আমাকে বলছেন? আরে হ্যাঁ, তোমাকেই বলছি, এদিকে শোনো। আমার নাম রূপা। ওকে, আমি আশা করি এরপর থেকে আমাকে ওই নাম ধরেই ডাকবেন। বুঝলি রাজ, এই মামনির কিছু থাক বা না থাক, দেমাগটা হেভি আছে। দেমাগ? এই দেমাগকেই না আজকে ভেঙে চুরমার করে দেব, শুধু দেখে যা আমি কি করি। এরপর রূপা কিছু বুঝে ওঠার আগেই রাজ উঠে গিয়ে প্রায় একরকম জোর করে রূপাকে তাদের মাঝখানে এনে বসায়। রাজের এরূপ আচরণ দেখে রূপা বেশ ভয় পেয়েই বলল, প্লিজ প্লিজ সময় যেতে দিন। যাবে মামনি, নিশ্চয়ই যাবে, অত তারা কিসের তোমার? তার আগে একটু বসো, আমরা যা খাচ্ছি একটু খাও। দে মামনিকে দে, মামনিও একটু খাক। খাও মামনি খাও। আমি এসব কিছু খাই না, প্লিজ আমাকে যেতে দিন। আরে টেনে তো দেখো, জীবন, স্বর্গ, মর্ত, পাতাল সব এক জায়গায় মিশে যাবে। জীবনটা যেন সার্থক হয়ে যাবে, টেনে তো দেখো। আপনারা কি ভাবছেন এরা রূপাকে বিড়ি বা সিগারেট খাবার জন্য জোর করছে? আগে না, ওরা এতটাও ভদ্র ছেলে নয় যে কাউকে বিড়ি বা সিগারেট খাবার জন্য জোর করবে। এরা তো রূপাকে গাঁজা খাবার জন্য জোর করছে। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরির পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন মোহন হালদারের লেখা গল্প ভাগ্যের খেলার প্রথম পর্ব। এটি আমাদের প্রথম উপস্থাপনা, তাই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য মডার্ন লাভ স্টোরি। এই গল্পের গল্প পাঠে মৌসুমী সামন্ত এবং গল্পের সূত্রধর আমি জিৎ দাস। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মোহন হালদারের লেখা গল্প ভাগ্যের খেলার প্রথম পর্ব। চল, ওরা আবার শুরু করেছে। আরে দাঁড়া দাঁড়া, তুই একটু শান্ত হ। হ্যাঁ, মেঘনা তো ঠিকই বলেছে মারিয়া, তুই আগে একটু শান্ত হ। এবার বল, কারা আর কি শুরু করেছে? আরে রাজেরা আবার র্যাগিং শুরু করেছে। এবার ওরা রূপার সাথে র্যাগিং করছে। মারিয়ার মুখে সবটা শোনার পর মেঘনার মাথায় আগুন জ্বলে ওঠে। মেঘনা মনে মনে ভাবে, অনেক হয়েছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে। যেই ভাবা সেই কাজ। মেঘনা ঝড়ের মতো ঘটনাস্থলে এসে দাঁড়ায়। আখি আর মারিয়াও তার পেছনে পেছনে ঘটনাস্থলে চলে এলো। তিন বান্ধবীকে ঘটনাস্থলে দেখার পর রূপা যেটা করলো সেটা শুধু রাজ নয়, রাজের বন্ধুদেরও কল্পনার বাইরে ছিল। শোনা জানোয়ারগুলো, মেয়েদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হয় সেটা শিখিস নি না? মেয়েদেরকে তো সম্মান করতে পারিস না, অ্যাটলিস্ট মেয়েদেরকে অসম্মান করার চেষ্টাও করিস না, বুঝেছিস? কি ভাবছেন চটটা রূপা মারল? চটটা মারল মেঘনা। একেই রূপার এই সমস্ত কথাবার্তা, তার উপর আবার মেঘনার হাতের চড়। এত কিছুর পরেও কি রাজ
চুপচাপ বসে থাকবে সেটা ভাবাটাও বোকামো হবে। রাজ সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মেঘনার গালে একটা চড় মারল। চড়টা এতটাই জোরে ছিল যে পুরো কলেজ ক্যাম্পাস চুপচাপ হয়ে গেল। এরপর ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার পর মেঘনা খুব রাগী কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তুমি জানো এর জন্য আমি তোমার কি অবস্থা করতে পারি? যা যা, কি করতে পারিস আমিও দেখে নেবো। আর তুই কি করতে পারিস সেটা আমার থেকে ভালো আশা করি কেউ জানে না। আর একটা কথা মনে রাখিস, তুই কেন গোটা কলেজ চাইলেও না আমার গিয়ে ছিঁড়তেও পারবে না। এই, তোমরা কি কলেজে ঝামেলা করতে আসো? নে ভাই নে, প্রফেসর এসে গেছে এবার লেকচার দিতে। নিন প্রফেসর, এবার আপনিও আপনার বক্তব্যটা বলতে শুরু করুন। যথেষ্ট। ইউ ইডিয়েট রাস্কেল। দেখুন, হতে পারে আপনি প্রফেসর, বাট এভাবে কাউকে গালাগাল করার কোনো রাইট আপনার নেই। প্রফেসর, কোনো বিষয় না জেনে না শুনে কাউকে গালাগালি দেওয়া এটা কি ঠিক? এবার কি তোর কাছে শিখতে হবে আমায় কোনটা ঠিক কোনটা ভুল? প্রফেসর, প্রয়োজন হলে তাই শিখতে হবে। একজন প্রফেসরের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই এই জানোয়ারগুলো অ্যাটলিস্ট শেখেনি। এদের সাথে না কথা বলতেও আমার ঘেন্না করে। এরপর প্রফেসর ইন্দ্রনীল চ্যাটার্জি সরাসরি রাজদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, এমনিতে তো তোমরা পড়াশোনা করো না, উল্টে এই সমস্ত বেআইনি কাজ করে বেড়াচ্ছ কলেজে। সুতরাং তোমাদের চারজনকে কলেজ থেকে রিজেক্ট করা হলো। এরপর রাজ কিছু বলতে যাবে এমন সময় জিতের ফোনটা বেজে উঠল। সে ফোনটা হাতে নিয়ে দেখে সুমনের কল। হ্যালো, বলছি কোথায় রে ভাই? কেন ভাই? একটু হয়তো ঝামেলা হয়ে গেছে এখানে। এখন এসব ফালতু ঝামেলা ছাড়, চল দেখি সুমন আবার কি ঝামেলায় পড়েছে। যাব, কিন্তু যাওয়ার আগে প্রফেসরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনি ভুলেও ভাববেন না যে আপনি বেঁচে গেলেন। আপনাকে আমরা পরে দেখে নেব। চলে যাবেন। রাজরাতে চলে গেল সুমনের কাছে। এবার আমরা কি করব? ওহো, দেখেছেন কেমন ভুলো মন আমার। এতক্ষণ ধরে আমি গল্প বলছি, অথচ এদের পরিচয়টাই তো দেওয়া হয়নি। আসুন এবার এদের পরিচয়টা জেনে নেওয়া যাক। My name is Suman. Hi, I am Saurabh. Hello, I am Jeet. Hi, I am Meghna Chakraborty. রাজ, আসলে রাজের পুরো নাম মেঘরাজ চক্রবর্তী, কিন্তু সবাই ওকে ছোট করে রাজ বলেই ডাকে। এই রাজের বাবা পেশায় খুব বড় একজন ব্যবসায়ী, সুতরাং বুঝতেই পারছেন বাবার টাকার গরমে ছেলের ফুল বডি সব সময় গরম হয়ে থাকে। এর সম্পর্কে না হয় আপাতত এতটুকুই থাক, বাকিটা না হয় গল্পে জানবেন। এই তো গেল ছেলেদের পরিচয়। আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের গল্পে মেয়েদের পরিচয়। I am Akhi. Hi, I am Maria. My name is Rupa. Hi, I am Meghna.
মেঘনা দাস, ব্যবসায়ী বাবার একমাত্র মেয়ে। একটা ফুলকে মানুষ যেভাবে যত্ন করে বড় করে, মেঘনাও ঠিক তেমন ভাবেই বড় হয়েছে। যাকে এর পরিচয়টাও না হয় গল্পেই জানবেন। এরা সবাই যাদবপুর কলেজের ছাত্রছাত্রী। চলুন এবার গল্পে ফেরা যাক। কি হয়েছে রে ভাই? আরে ভাই আর বলিস না, এই বাইক নিয়ে আসছিলাম আর এই বোকা এসে ঠুকে দিল, বুঝলি তো, দিয়ে আর কি বাওয়াল হয়ে গেছে, আর কিছুই না। এ ভাই, এগুলো আবার কাদেরকে ডাকলি ভাই? ও, একা পাচ্ছিস না, ওই জন্য তোর সঙ্গ চাই। সালা থোবড়াগুলো দেখো, দেখলেই হাসি পাবে। তোরা কারা ভাই, তোরা কারা? আমরা কারা তাই না? জাস্ট এ সেকেন্ড। এবার বুঝেছিস আমরা কারা? আমরা আর 5 জন মানুষের মতোই সাধারণ জনতা। এসব ফালতু ঝামেলা বাদ দে, কেন ছুঁচো মেরে হাত বন্ধ করছিস? আরে চল যা যা, হাতে সময় থাকলে না বুঝিয়ে দিতাম আমাদের পাওয়ার। সালা এরপর ওরা 4 জন যে যার বাড়ি ফিরে গেল। ডিনার কমপ্লিট করে রাজ ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। রাজ খুব ধীরে ধীরে সিগারেটে টান মারছে আর একভাবে তাকিয়ে আছে বাইরে পড়া বৃষ্টির দিকে। হঠাৎ রাজের মনে পড়ে যায় বেশ কয়েক বছর আগের কথা, কারণ সেই দিনটাও ছিল এমনই এক বৃষ্টির দিন। জিৎ আর রাজ কফি শপে সৌরভ আর সুমনের জন্য অপেক্ষা করছে। প্রায় 5 মিনিটের ওপর হয়ে গেল। জিৎ একটু বিরক্ত হয়ে সৌরভ এই তো আসছি ভাই, আর 5 মিনিট আমাকে সময় দে, তার মধ্যেই আমি পৌঁছে যাচ্ছি। জি, এখনো 5 মিনিট নাকি? ভাই তাড়াতাড়ি একটু আয়, সে কখন থেকে আমরা ওয়েট করছি তোদের জন্য। দাঁড়া তো, একাই দেখছিস বাইরে বৃষ্টি পড়ছে, তার উপর জোরে বাইক চালাতে গিয়ে মরি আর কি। এটাই চাইছিস তোরা নাকি বলতো? আবে ওই রাজ, কি ভাবছিস ভাই এত মন দিয়ে? ভাবছি, কিন্তু শুধু ভাবছি না, তার সাথে দেখছিও। সে তো বুঝলাম তুই দেখছিস, কিন্তু কি ভাই, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। ঘাটটাকে হালকার উপর লাইট করে বাম দিকে ঘোরা, তাহলেই দেখতে পাবি। ও মাই গড, এ ভাই ওখানে তো একটা নয়, দুটো পরি অপেক্ষা করে আছে আমাদের জন্য। তাহলে আর দেরি কেন বন্ধু, চলো গিয়ে একটু প্রেমালাপ করে আসা যাক। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা এখানে বসতে পারি? হেমা, এতে আবার মনে করার কি আছে, নিশ্চয়ই। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি রাজ, আর আপনারটা? আমি মেঘনা। আর আমি আখি। বাই দ্য ওয়ে, কফি খাবেন তো? অর্ডার করি নাকি? বলার জন্য থ্যাঙ্কস, বাট আমরা এখন কফি খাবো না। যাব বাবা, কফি শপে এসেছেন অথচ কফি খাবেন না, এটা কি ধরনের কথা? ও হ্যালো মিস্টার, আমরা এখানে কফি খেতে নয়, এসছি একটা বিশেষ দরকারে, বুঝেছেন? বিশেষ কারণে, তাও আবার কফি শপে? স্ট্রেঞ্জ। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? আসলে আমাদের এক বান্ধবী আসার কথা, তো বাইরে বৃষ্টিও পড়ছে, কোথায় দাঁড়াবো না দাঁড়াবো তাই বসে আছি এই কফি শপে। বাই দেবে, তখন থেকে তোমরা 3 জনেই কথা বলে যাচ্ছি।
আপনার বন্ধুটি তো চুপচাপ বসে আছে। উনি কি বোবা নাকি? কথা বলতে পারেন না? পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ছে, তাই না? এখনো সুযোগ আছে, ভেবে দেখ, ভালো হয়ে যাবে। তাতে তোর সাথে সাথে তোর ফ্যামিলিরও উন্নতি হবে। না না না, আমার জীবনে যতটুকু ভালো ছিল সব চলে গেছে। আমি ভাবতে চাই না আর ওসব কথা। তুই না চাইলে কি হবে? আমি তো চাই। যতদিন না নিজের অতীতকে ধুলেই মিশিয়ে সাফ করে দিতে পারছিস, ততদিন সেই অতীত তোকে কুড়ে কুড়ে খাবে। তাই এখনো সুযোগ আছে, ভালোভাবে বলছি, বদলে যা। ঠিক এমন সময়ে বেডরুমে রাখা রাজের ফোনটা বেজে ওঠে। রাজ ভাবনার জাল ছিঁড়ে একটু মুচকি হেসে বেডরুমে চলে এসে দেখল ফোনের স্ক্রিনে জিতের নাম শো করছে। সে ফোনটা রিসিভ করলো আর একটু বিরক্ত হয়েই বলল, কি হয়েছে, এত রাতে ফোন করছিস? রাজ, অনেকদিন হয়ে গেল ভাই, বারে যাওয়া হয়। যাবি বারে? গেলে যাওয়াই যায়, কিন্তু কবে যাই ভাই? চল তাহলে কাল সন্ধ্যাবেলায় ঘুরে আসি। চল, এটাই ফাইনাল। তুই সবাইকে জানিয়ে দে, ওকে? আমি সৌরভ আর সুমনকেও বলে দিচ্ছি। তাহলে ভাই কালকে বাড়ি দেখা হচ্ছে। ঠিক আছে, চল এখন রাখছি। গুড নাইট। এরপর আর একটু সময় নষ্ট না করে রাজ শুয়ে পড়ল এবং প্রায় সাথে সাথে ঘুমিয়েও পড়ল। পরদিন কথা মতো 4 বন্ধু চলে এলো টালিগঞ্জ বাড়ি। এই যে ওয়েটার, এদিকে শোনো, 4টে মাটন প্লেট আর 2 উইস্কি দিয়ে যাও। এই না ভাই, ততক্ষণ সবাইটা করে সিগারেট খা। যাই হোক ভাই, আজকে কিন্তু বিলটা আমি পেমেন্ট করবো, ওকে? আজকের পার্টিটা আমি দিচ্ছি। না বন্ধু, এটা ঠিক না। বারের সব খরচা তো তুই করছিস, আবার সিগারেটটাও খাবি তুই। এটা কি করে বন্ধু? চল, আজকে সিগারেটটা আমি খাওয়াচ্ছি। আরে নে ভাই নে, চাপ নিচ্ছিস কেন? খা না, তেরা ভাই। হ্যাঁ না, কি রে ভাই, বোতলে এসে বসে আছে, প্যাকটা বানা। সবাই নিজে নিজের প্যাক তোল। সত্যি রে ভাই, কতদিন পরে 4 বন্ধু আবার একসাথে বসে বারে মদ খাচ্ছি। সত্যি ভাই, 4 বন্ধু মিলে বসে একসাথে মদ খাওয়ার ফিলিংসটাই আলাদা। রাজ, তোর তো অনেক টাকা ভাই, তাহলে কেন এরকম ভাবে জীবনটাকে নষ্ট করছিস? জীবনে অনেক কিছু করে ইচ্ছে ছিল, বুঝলি সুমন, কিন্তু ভাই ওইসব পুরোনো কথা ভেবে কষ্ট হতে চাইছি। এই তো ভাই বেশ আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, এই লাইফটাই বেস্ট। ওই দেখ, সুমনের পেটে মাল পড়েছে তো, তাই সুমন জ্ঞানের সাগর বিদ্যাসাগর হয়ে গেছে ভাই, ফ্রিতে জ্ঞান দিচ্ছে। না রে ভাই, ব্যাপারটা সেটা নয়। জানিস সুমন, এদিকে একটা ঘটনা ঘটেছে। ওই সারা প্রফেসর আমাদের 4 জনকে রাস্ট্রিগেট করেছে। কি রাস্ট্রিগেট? রাস্ট্রিগেট করেছে আমাদেরকে? হ্যাঁ, তাহলে আর বলছি কি ভাই, একটা র্যাগিং এর জন্য আমাদের 4 জনকে রাস্ট্রিগেট করেছে সারার প্রফেসর। রাজও বলে দিয়েছে ভাই, ওই প্রফেসরকে দেখে নেবে, রাজ বলে দিয়েছে। যাক ভাই, আমার দৃঢ় বিশ্বাস প্রফেসর একদিন নিজের ভুল ঠিকই বুঝতে পারবে, আর সেদিন আবার আমাদের সসম্মানে কলেজে ফিরিয়ে আনবে। যাই হোক ভাই, অনেক রাত হয়ে গেছে,
চল বাড়ির দিকে যাওয়া যাক। বার থেকে বেরিয়ে রাজরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তাঘাট পুরো নিঝুম, শুধু ঝিঝি পোকা, কুকুরের ডাক আর পাশ থেকে খুব জোরে গাড়ি চলে যাওয়ার আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসছে না। তাই রাজু খুব জোরে গাড়ি চালাতে লাগলো। কিন্তু হঠাৎ মহিলা কণ্ঠের চিৎকার শুনে রাজ আচমকাই গাড়ি ব্রেক করলো। কি হলো ভাই, আবার গাড়ি থামালি কেন? সামনে কিছু একটা হয়েছে বুঝলি, চল নেমে দেখি। আরে এ তো আকি আর মেঘ না। সে ওরা যেই হোক না কেন, এক পাও নড়বি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে মজা দেখ। প্লিজ হেল্প। আপনাদের লজ্জা করে না রাস্তাঘাটে এভাবে মেয়েদের ডিস্টার্ব করতে? এরা মানুষ হলে তো লজ্জা থাকবে, এরা তো মানুষের পর্যায়েই পড়ে না। চুপ সালি চুপ, আর একটাও যদি কথা বলেছিস। কি করবি তুই? দেখ, ভদ্রভাবে বাংলা ভাষায় বলছি, কলারটা ছেড়ে দে। যদি না চাই তো কি করবি? বেশি কিছু না, শুধু বই যাবো। রাজের কলার ধরা আর যমরাজকে সামনে দেখা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সেদিন আমার ভাইকে একা পেয়ে খুব দাদাগিরি দেখিয়েছিস, আজ দেখি তোকে তোর কোন বাবা বাঁচায়। সেদিন তোর ভাই আমার বন্ধুকে একা পেয়ে বিশাল দাদাগিরি দেখিয়েছিল, আজ তোরা সবাই আমি একা। তোর ভাই আবার আমাকে জিজ্ঞাসা করেছিল আমরা কারা, কে নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম আমরা কারা। আজও তোদের মনে হয় শিক্ষা হয়নি, তাই তোর ভাইয়ের সাথে সাথে এবার তোকেও খেলাবো সাল। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই চিনিস আমি কি? তুই বা তোর বাবা বা তোর গোষ্ঠী এরা কারা সেটা জানার কোনো ইচ্ছা বা প্রয়োজন তো আমি দেখতে পাচ্ছি না। শালা শুয়োরের বাচ্চা, ভালো কথা বোঝাচ্ছে রে তুই নয়, তোকে তো আমি। রাজ, সাবধান রাজ, গাড়ি। তোর কিচ্ছু হবে না রাজ, তোর এই বন্ধু তোর কিচ্ছু হতে দেবে না রাজ, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু না। সৌরভ, ট্যাক্সি ডাক। সিস্টার, আমার ছেলে কোথায়? ও এখন কেমন আছে সিস্টার? প্লিজ কেমন আছে বলুন আমাকে, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। না না, আপনার দুশ্চিন্তা করার মতো কোনো কারণ নেই। আঘাত তেমন গুরুতর নয়। ডাক্তার ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, উনি এখন ঘুমোচ্ছেন। আশা করি কয়েকদিনের ভিতর ওনাকে হাসপাতাল থেকে রিলিভ করে দেওয়া হবে। ধন্যবাদ সিস্টার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমায় নয়, ধন্যবাদ যদি জানাতেই হয় ওর বন্ধুদের জানান, কারণ ওরাই তো সময় মতো আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিল। তোমরা বাবা রাজের বন্ধু, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ভগবান সবসময় তোমাদের পাশে থাকুক বাবা, সবসময় তোমাদের পাশে থাকুক। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে জিৎ মনে মনে ভাবছে রাজ আর মেঘনার কথা। কোনো ঋণ নেই, ফেলে আসা দিন নেই, শুরুতেই ফিরে এসো তুমিও, ছেড়ে যাওয়া হাত নেই, ভাসানের রাত নেই, মাঝে অবসর
তোরা চলে এসেছিস? আয় আয়, বস বস। যাই হোক মেঘনা, আলাপ করে দিই। এটা সুমন, আর এ হচ্ছে সৌরভ। আর সুমন, এটা মেঘনা, আর ওটা আখি। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কথাই তো হলো, কিন্তু এবার একটু কফি খাওয়া যাক নাকি? এরপর ওদের আড্ডা একটু একটু করে বেশ জমে উঠল। সবাই নানান রকম হাসি মজা করলেও জিৎ একেবারেই চুপচাপ। ওর যেন এইসবের প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই। ও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। এতক্ষণ ব্যাপারটা রাজ ঠিক লক্ষ্য করেনি। লক্ষ্য করতেই রাজ বলল, কি রে ভাই, মেয়েটাকে কি? কথাটা আর রাজ শেষ করতে পারলো না। তার আগেই সুমন বলল, বুঝলি, আজকের এই এত সুন্দর ওয়েদারে আমার না সেই গানটা গাইতে খুব ইচ্ছে হচ্ছে রে। বাবা সুমন, তুমি আবার গানও পারো নাকি? হ্যাঁ, শুধু গান নয়, সুমন আরও অনেক কিছু পারে। এই যেমন ধরো কবিতা। তবে হয়ে যাক একটা। আরে না, আজ আর কবিতা নয়, তার চেয়ে বরং গানটা গাই, ওটা শোন। কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এখন ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কাহিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারায় যায় মন হারাতে, রিমঝিমে ধারাতে যায় মন হারাতে। সুমনের গান শেষ হওয়ার পর রাজ মেঘনাকে বলল, বলছিলাম কি মেঘনা, বাইরে তো বৃষ্টি কমেই এসেছে, আমরা কি কোথাও বাইরে যেতে পারি? আজ থাক, অন্য আর একদিন যাব। আসলে ওই যে তখন বললাম না, একটা বান্ধবী আসার কথা আছে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম। আপনারা তাহলে থাকুন, আমরা যাই। এই বলে রাজরা বাইরের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজা অবধি চলে গিয়েও রাজ হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল, আর মনে মনে ভাবল, না না, এইভাবে চলে গেলে কোনো কাজই হবে না। এ ভাই, তোর এটা দাঁড়াতো। জিৎ সুমন সৌরভকে অপেক্ষা করতে বলে রাজ প্রায় এক ছুটে এসে আবার মেঘনার সামনে দাঁড়ালো আর বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড মেঘনা, তোমার নাম্বারটা কি পেতে পারি? অপস, তুমি বলে ফেললাম, ডোন্ট মাইন্ড। হ্যাঁ এমা, না না, এতে কিছু মনে করার কি আছে? আমি কিচ্ছু মনে করিনি। আর এত তাড়াতাড়ি নাম্বার দেওয়াটা কি ঠিক হবে? প্রবলেম থাকলে দিতে হবে না। না না, প্রবলেম কিছু নেই। আসলেই কিছুক্ষণ আগেই মাত্র আলাপ হলো, আর এর মধ্যেই আপনি নাম্বার চাইছেন, তাই বললাম আর কি। ঠিক আছে, নিন 6289। এরপর রাজ একটু মুচকি হেসে ওখান থেকে চলে গেল। মারিয়া আসাতে মেঘনারাও। সেদিন রাত্রে রাজের ঠিক ঘুম আসছে না। কোনো এক অজানা খুশিতে রাজের মন ভীষণ চঞ্চল হয়ে আছে। রাজ ভাবছে মেঘনার কথা। আচ্ছা, মেঘনা এখন কি করছে? ঘুমিয়ে পড়েছে? না না, সবে তো 11টা বাজে, এখনো মনে হয় ঘুমায়নি। যাই হোক, একটা মেসেজ করেই দেখা যাক। হ্যাঁ মেঘনা, কি করছো? হোয়াটসঅ্যাপে মেঘনার লাস্ট সিন দেখাচ্ছে রাত 9:45। তার মানে বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে, কিন্তু মেঘনার নেট অন। আরো কিছুক্ষণ অপেক্ষা করে রাজ আবার একটা মেসেজ করলো মেঘনার উদ্দেশ্যে। কি ব্যাপার ম্যাডাম, উত্তর দিচ্ছেন না যে? কই, কিছু না তো। তাহলে উত্তর দিচ্ছিলেন না কেন?
আমি ফ্রেশ হতে গেছিলাম তাই। এইভাবেই কথাবার্তা শুরু হলো রাজ আর মেঘনার মধ্যে। বেশ কিছুক্ষণ চলার পর রাজ যেটা করে বসলো সেটা মেঘনার কাছে অকল্পনীয় ছিল। রাজ হঠাৎই একটা প্র্যাঙ্কিসের ইমোজি সেন্ড করলো মেঘনার উদ্দেশ্যে। সেটা দেখে মেঘনা একটু মুচকি হাসলো। আসলে রাজ এমনই, ও কখন যে কি করে সেটা আমার বন্ধু বান্ধব কেন স্বয়ং ভগবানও তা জানে না। এই যেমন ধরুন সেদিন কিছু বলা নেই কওয়া নেই, রাজ হঠাৎই প্রপোজ করে বসলো মেঘনাকে। ওহো, আপনাদেরকে তো বলাই হয়নি ঘটনাটা। আরে আরে আরে, আপনারা রাগ করছেন নাকি? এত কিছু বিষয়ের মধ্যে না হয় আপনাদেরকে বলতেই ভুলে গেছি, তাই বলে রাগ করবেন? এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, চলুন আর বাড়তি কথা না বলে এবার শুনে নেওয়া যাক কবে, কোথায় আর কিভাবে রাজ মেঘনাকে প্রপোজ করেছিল। রাত নেমেছে মনে, মন সবই জানে শোনে। সেদিন মেঘনাকে সারপ্রাইজ দিতে রাজ মেঘনাকে ফোন করে বলল, হ্যালো মেঘনা, কালকে তুমি ফ্রি আছো? আসলে একটু দেখা করতাম আর কি। মিট তো করব, বাট সেটা কোথায়? লেক গার্ডেন্স চলো। ওকে, আমরা সময় মতো পৌঁছে যাব। ওকে, ওইটাই ফাইনাল। চলো, কালকে দেখা হচ্ছে। টাটা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Something fake. পরদিন সন্ধ্যাবেলা রাজের দেওয়া লোকেশনে মেঘনারা চলে আসে। এসে দেখে তখনও রাজ পৌঁছায়নি, তাই মেঘনা ঝেড়ে রাজকে গালাগালি করতে শুরু করলো। কুত্তা হারামজাদা অসভ্য বাঁদর ছেলে একটা, কোনো সময় জ্ঞান নেই। নিজেই বললো বিকাল 5টার সময় আসতে, আবার নিজেই দেরি করছে। স্টুপিড। এখন আর শুধু শুধু ওকে গালাগালি দিয়ে কি হবে? দোষটা তো তোরই। ঘেনাকে ফোন করলাম, উনি নাচতে নাচতে চলে এলেন। চল এখন বাড়ি চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আশা করি খুব একটা দেরি। বলতে বলতে রাজ চুপ করে গেল। এমন ভাবে তাকিয়ে কি দেখছেন? কেন তোমাদেরকে? কেন আগে কোনোদিন মেয়ে দেখেননি? কি তো প্রতিদিনই দেখি, কিন্তু আজ তোমরা এত বিউটিফুল ভাবে সেজেছো যে তোমার দিক থেকে চোখটাই ফেরাতে পারছি না। হয়েছে হয়েছে, আর আমাদের প্রশংসা করতে হবে না। তো এবার তাহলে একটু কোথাও বসা যাক, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? বসা তো উচিত। ওকে, আমার সাথে আসুন। কেমন আছো? আমি তো ভালোই আছি, আর আপনারা? হ্যাঁ, আমরাও ভালো আছি। এরপর রাজ জিতের কাছ থেকে চোখের ইশারাতে কিছু একটা চেয়ে নিয়ে মেঘনাকে দিয়ে পড়তে বলল। মেঘনা দেখল একটা কাগজ খুব ছোট্ট করে ভাঁজ করা। সে সেটা খুলে পড়তে শুরু করলো। তাকে যদিও ভালো লাগে, হ্যাপি বার্থডে মেঘনা, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। মনে হচ্ছে যেন ডাকছে সে আমার, আর আই লাভ ইউ। আমি তারই কাছে যত ভুলে থাকছি যে না শব্দ। মেঘনার পড়া শেষ হতে না হতেই ঘটল আর এক কাণ্ড। কিছু বকাটে মার্কা ছেলে ওদের উপরে অনেকক্ষণ ধরে নজর রাখছিল। তাদের মধ্যেই একজন বলে উঠল, ভাই ভাই ভাই, মাল দুটোকে দেখ, পুরো পাকা আম। সাথে সাথে রাজের মাথা হিটারের মতো গরম হয়ে গেল। তবুও যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে রাজ বলল, দেখ, এক সেন্টেন্সে বলছি, মেয়েদেরকে রেসপেক্ট করতে শেখ। দেখ রে দেখ, মেয়েদেরকে রেসপেক্ট করা শেখাবে আমাদের। কি হবে তুই শালা?
খুব জ্বলছে নাকি ভাই? বাড়ি গিয়ে হালকা করে বার্নিং লাগিয়ে নিস। আই হোপ এটার পর আর তোকে বোঝাতে হবে না আমি কে। আর হ্যাঁ, আরও একবার মনে করিয়ে দিই, যদি নিজের ভালো চাস তবে এখান থেকে সরে পড়। সব মানুষ কি আর মুখের ভাষায় বোঝে? তাই কিছু কিছু মানুষকে হাতের ভাষাতেও বোঝাতে হয়। সে যাই হোক, কিছু বুঝলে? আপনি যে আমাকে ভালোবাসেন সেটা বুঝলাম, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আজকে যে আমার জন্মদিন সেটা আপনি কি করে জানলেন? ম্যাডাম, সময় বদলাচ্ছে। এটা 90s নয়, এটা 2024। আর এই 2024-এ ফেসবুক নামক একটা জিনিসও রয়েছে, সেটা আশা করি আপনি ভুলে যাননি। আচ্ছা, আপনি ফেসবুক থেকে দেখেছেন, এবার বুঝলাম। আর বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে হবে, তাই আপনার উত্তরটা আমি আপনাকে পরেই জানিয়ে দেব। ওকে? ভাবো ভাবো ভাবো, যত খুশি ভাবো। ও হ্যাঁ, আরেকটা কথা, ভাবা শেষে উত্তরটা যেন হ্যাঁ হয়। আমার কথা তো আমি বলেই দিলাম, এবার দেখা যাক ভাগ্যের কি খেলা। রাজের কথা শুনে আখি আর মেঘনা ওদের কাছ থেকে বিদায় নিল। রাজ আর জিৎ অপলক দৃষ্টিতে ওদের চলে যাওয়া দেখতে লাগলো। কিরে রাজ, তোর কি মনে হচ্ছে উঠবে? কি জানি। হ্যালো আখি। বল। বলছি একটু আমাদের বাড়িতে আয় না। কেন রে? আগে আয়, তারপর বলছি। ওকে দাঁড়া, আসছি। কি রে, কি ব্যাপার? নতুন কোনো আপডেট আছে নাকি? আরে না রে, নতুন কোনো আপডেট নয়। আসলে সন্ধেবেলার স্কুলের ফাংশনে কেমন কি সাজবি কিছু ঠিক করলি? দাঁড়া 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এই বলে আখি চলে গেল আর হাতে একটা মেকআপ বক্স নিয়ে ফিরে এলো। ও এখানে বলে রাখি, মেঘনার একটা বাড়ির পরেই আখির বাড়ি, তাই ওরা দুজনেই যখন তখন একে অপরের বাড়ি যাতায়াত করে। আখি ফিরে আসার পর ওরা দুই বান্ধবী মিলে সাজতে বসলো। আজ বিদ্যালয়টা রং বেরঙের আলো আর সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে। সমগ্র বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাদের কোলাহলে পরিপূর্ণ, কারণ আজ বিদ্যালয়ের 50তম বার্ষিক অনুষ্ঠান। সত্যি আজ বিদ্যালয়টা নতুন করে সেজে উঠেছে। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং আমার সহকারীদের জানাই আন্তরিক প্রীতি। ইতিমধ্যে মঞ্চে অ্যানাউন্স করা শুরু হয়েছে। সকল আজ ছাত্রছাত্রীদের ওরা জানাই 3 জন। রূপার কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আজ আমরা এখানে রূপা আজ একত্রিত হয়েছি ওদের মধ্যে উপস্থিত নেই। আমাদের বিদ্যালয়ের অর্ধশতবার্ষিক অনুষ্ঠান উপলক্ষে। তাই রূপাকে ছাড়া আলোয় আলোয় ভরে উঠেছে আজ ওদের 3 জনেরই মনটা খুব খারাপ। এই কি আর করার, আলোকময় সুন্দর স্কুলের সোনালী অনুষ্ঠান সন্ধ্যাকে বলে কথা, আসতে আরো তো সুন্দর হবেই। করে তোলার জন্য সে আমরা যাই হোক, কিছু ওরা 3 জন নিজেদের মধ্যে অনুষ্ঠানের গল্প আয়োজন করছিল। করেছি। মেঘনা কিছু গান, অনেকক্ষণ কিছু থেকেই কথা, লক্ষ্য করছিল কিছু নৃত্য আখি কেমন যেন আর অন্য কবিতা। মানুষ হয়ে আছে। তাই সকলকে মেঘনা অনুরোধ আখিকে করছি, জিজ্ঞেস করলো, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। কি রে আখি, যদিও আমরা তোকে এত শুভ লগ্নে টেন্সড পৌঁছে দেখাচ্ছে যে? আর কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে কি বলতো, এত মানুষের সামনেই প্রথম গান গাইবো তো, আপনাদের প্রত্যেকের কাছে তাই একটু নার্ভাস লাগছে। এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য। আখির কথা শুনে মারিয়া বলল,
অত নার্ভাস হোস না আঁকি। আর তাছাড়া তোর গানের গলা তো সুন্দর, দেখিস সবার নিশ্চয়ই ভালো লাগবে। এইবার আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের এই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী আঁখিকে। অবশেষে মঞ্চে ডাক পড়ল আখির। অল দ্য বেস্ট আখি। থ্যাংক ইউ। আখি গান গাইছে আর জিৎ তা মুগ্ধ হয়ে শুনছে। হঠাৎ জিৎ রাজকে বলল, আচ্ছা রাজ, তুই কি একটা বিষয় লক্ষ্য করেছিস? আঁখি গান গাইছে, তাহলে কি? ভাই, আমিও তো সেটাই ভাবছি। মেঘনারা এই স্কুলেই পড়ে, অথচ আমরাই জানি না। তোরা এখনই এতটা শিওর হচ্ছিস কি করে? এটা তো নাও হতে পারে। আরে ভাই, এটা তো অল ইন্ডিয়া স্কুল প্রোগ্রাম নয় যে অন্য স্কুল থেকে স্টুডেন্টরা এই স্কুলে গান গাইতে আসবে। তোরা একটু চুপ করবি? ওর থেকে চল একটু খুঁজে দেখি। এই বলে রাজরা মেঘনাকে খুঁজতে শুরু করলো। বেশ কিছুক্ষণ খোঁজার পরেও যখন ওরা মেঘনাকে দেখতে পেল না, তখন হতাশ হয়ে জিৎ বলল, না রে ভাই, এভাবে খোঁজাটা সম্ভব নয়। এদিকে আঁখি গান শেষ করে আবার মেঘনাদের পাশে এসে বসেছে। ওদের তিনজনের মধ্যে গল্প হচ্ছে ঠিকই, কিন্তু আঁখি মনে মনে ভাবছে অন্য কথা। ওই আঁখি, তোর কি হয়েছে বলতো? এমন করে চারিদিকে কি দেখছিস? না রে, সেরকম কিছুই না। আমার যেন মনে হলো আমি রাজকে দেখলাম। রাজ? এই রাজটা আবার কে? হ্যাঁ, আমি ঠিকই দেখেছি, ওই তো রাজ। বলেই আঁখি হাতের ইশারায় বাঁ দিকে দেখালো। মেঘনা তাকিয়ে দেখল সত্যি সত্যি সেখানে জিৎ, রাজ, সৌরভ আর সুমন দাঁড়িয়ে আছে। ততক্ষণে জিতেরাও আঁখিদের দেখতে পেয়েছে। আঁখিরা ওদের কাছাকাছি আসতেই ওদের চারজনের চোখ কপালে উঠল। এটা তো হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ আজ আঁখি আর মেঘনাকে ডানা কাটা পরীর সাথে তুলনা করলেও ভুল কিছু হবে না। আজ ওরা দুজন একই রকম সেজেছে। চুলটা খোপা করা, খোপায় জুঁই ফুলের মালা জড়ানো, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা পিঙ্ক রঙের লিপস্টিক, গলায় গোল্ডেন সরু চেন, কানে দুল, পরনে নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং করে নীল রঙের চুড়ি হাতে পরে। এই হালকা সাজেই এক কথায় বলতে গেলে তাদের দুজনকে অসাধারণ লাগছে। এইভাবেই এক মিনিট কেটে গেল। এবার মেঘনা বেশ অবাক হয়েই রাজদের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনারা এখানে? আমরা স্কুলের স্টুডেন্ট ম্যাডাম, আমরা তো এখানে থাকবই, কিন্তু আপনি তো গানটা বেশ সুন্দর করেন। থ্যাংক ইউ। না মানে ওই আর কি, একটু আধটু গাই। সে যাই হোক, আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই আমাদের আরেক বান্ধবী মারিয়া। সেদিন এর জন্যই আমরা কফি শপে অপেক্ষা করছিলাম। আর মারিয়া, ও হলো রাজ, আর এরা রাজের বন্ধু জিৎ, সুমন আর সৌরভ। সেদিন কফি শপে তুই আসার আগে ওদের সাথে আমাদের পরিচয় হয়েছিল। তখন তো আমরা জানতামই না যে
ওরা স্কুলেই পড়ে। ইনফ্যাক্ট ওরাও জানতো না যে আমরা স্কুলেই পড়ি। পরিচয় পর্ব শেষ হওয়ার পর রাজ বলল, সবই তো হলো, কিন্তু আমার উত্তরটা? আপনার উত্তরটা আপনি রাতে পেয়ে যাবেন। এখন আসি তবে, হ্যাঁ বাই। এখন বাজে ঠিক রাত 11:05। রাজ অস্থিরভাবে নিজের বেডরুমেই পায়চারি করছে। ক্রমে রাত আরো বাড়ছে, আর ঠিক রাতের মতোই রাজের মনের অস্থিরতাও বাড়ছে। যখন বাজে 11:10, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। ঠিক তখন বেজে উঠল রাজের ফোন। ভীষণ উত্তেজনায় এক মুহূর্ত নষ্ট না করে রাজ ফোনটা রিসিভ করলো, আর সাথে সাথে ফোনের ওপারে শুনতে পেল সেই চেনা পরিচিত মিষ্টি কণ্ঠস্বর। পৃথিবীতে ভালোর চেয়ে খারাপ মানুষটাই এখন বেশি, তাই তো আমি তোমার কাছে ভাববার সময় চেয়েছিলাম। তোমার উত্তরটা আমি ভেবেছি, আর যতই ভেবেছি ততই তোমার প্রতি আমার ভালো লাগা আরো বেড়ে গেছে। তাই সব দিক ভেবে আমি এখন যেটা বলছি সেটা মন থেকেই বলছি। হ্যাঁ রাজ, আমিও তোমাকে ভালোবাসি। আমি হয়তো গোলাপ ফুল দিয়ে কিংবা তোমার মতো চিঠি লিখে প্রেম নিবেদন করতে পারলাম না, কিন্তু তুমি বিশ্বাস রাখতে পারো আমার ভালোবাসাতে এক ফোঁটাও খাদ নেই। মেঘনার মুখে ভালোবাসি শুনে রাজের খুশির আর সীমানা রইল না। এইভাবেই শুরু হলো ওদের দুজনের প্রেম কাহিনী। এই ঘটনার বেশ কিছুদিন পর, সেদিন ওরা স্কুলের শেষ ক্লাসটা করছিল। হঠাৎ দুজন পুলিশ অফিসার এসে ক্লাসরুমের দরজার সামনে দাঁড়ালেন আর বললেন, এক্সকিউজ মি, এখানে মিস্টার মেঘরাজ চক্রবর্তী কে আছেন? ওনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কিন্তু কেন, কি করেছে ও? উনি ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত, আর ওনাকে অ্যারেস্ট করার জন্য আমাদের কাছে ওয়ারেন্ট আছে। এই দেখুন। দেখুন, স্কুল চলাকালীন তো এইভাবে কাউকে গ্রেপ্তার করা যায় না, তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এই বলে ক্লাস টিচার মিস অহনা প্রিন্সিপাল রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। মে আই কামিং ম্যাম? অহনা যে, এসো এসো। ম্যাম, লোকাল থানা থেকে দুজন পুলিশ অফিসার এসেছেন মেঘরাজকে গ্রেপ্তার করতে। এই কথা শুনে স্কুলের প্রিন্সিপাল মিসেস শ্রাবণী সেন বেশ অবাক এবং তার সাথে সাথে চিৎকার করে বললেন, হোয়াট? গ্রেপ্তার করতে এসেছেন? বাট হোয়াই? ওনারা তো বলছেন মেঘরাজের বিরুদ্ধে নাকি ড্রাগস পাচারের অভিযোগ আছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই ওনারা মেঘরাজকে গ্রেপ্তার করবেন। ড্রাগস পাচার করে? এসব তুমি কি বলছো? চলো তো গিয়ে দেখি। এরপর অহনা প্রিন্সিপালকে সঙ্গে করে পুনরায় আগের স্থানে ফিরে এলেন। পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে প্রিন্সিপাল শ্রাবণী সেন বললেন, নমস্কার অফিসার, আমি এই স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সেন বলছি। শুনলাম আপনারা নাকি মেঘরাজকে গ্রেপ্তার করতে এসেছেন। তা ওর ওপরে যে অভিযোগ উঠেছে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? সেই কৈফিয়ত আমরা আপনাকে দিতে বাধ্য নই। দেখুন অফিসার, এইভাবে রানিং স্কুল থেকে কোনো স্টুডেন্টকে তো আইনত গ্রেপ্তার করা যায় না। না, আপনি আর কিছুক্ষণ ওয়েট করে যান, আর কিছুক্ষণ পরে আমাদের স্কুল ছুটি হয়ে যাবে, তারপর না হয়। পুলিশের চাকরিটা কারা করে, আমরা না আপনি? তাই আমাদের অন্তত আইন শেখাতে আসবেন না। দেখুন অফিসার, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। এরপর
পুলিশ অফিসার ক্লাসরুমে ঢুকতে যাবে, কিন্তু তার আগেই মেঘরাজ এসে তাদের সামনে দাঁড়ালো আর বলল, না না ম্যাম, ওরা কোনো ভুল কথা বলছে না, যা বলছে সব অক্ষরে অক্ষরে সত্যি। তবে একটা কথা মাথায় রাখবেন ম্যাম, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো জেল সৃষ্টি হয়নি যে রাজকে আটকে রাখবে। আজ এখানে দাঁড়িয়ে আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবো। এতক্ষণ মেঘনা পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করছিল। এবার মেঘনা কিছু বলার জন্য এগিয়ে আসতেই রাজ ইশারায় ওকে আসতে মানা করে দিল। ওরকম বড় বড় বাতিলা সব আসামিরাই দেয়। আগে তো থানায় চল, তারপর দেখছি কোথায় থাকে তোর এত বড় বড় বাতিলা। এরপর মেঘরাজকে হাতে হাতকড়া পরিয়ে পুলিশ জিপে তোলা হলো। এই দৃশ্য পুরো বিদ্যালয় দাঁড়িয়ে দেখল। আজ জিৎ স্কুলে আসেনি, তাই এই বিষয়ে ও কোনো কিছুই জানতে পারল না। বিকেলের দিকে মেঘনা জিৎকে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বাইরে যাবার জন্য সবে মেন দরজার ছিটকিনিটা খুলেছে। এমন সময় পেছন থেকে মণিকান্ত বাবু বললেন, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ বাবা, ওই একটু রাজের কাছে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আজ সন্ধ্যাবেলা তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, আমি তোমাকে বাড়িতেই দেখতে চাই। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ, আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারছো। ছোটবেলা থেকে তোমার কোনো চাওয়াই আমরা অপূর্ণ রাখিনি, তাই আমরাও আশা করব যে তুমিও এমন কোনো কাজ করবে না যাতে আমাদের অসম্মান হয়। মণিকান্ত দাস কলকাতা শহরের একজন নাম করা গাইনোলজিস্ট। টাকা পয়সার হিসাব এনারও নেহাত কম নেই। সে যাই হোক, বাবার কথা শুনে মেঘনা মায়ের দিকে কোমল দৃষ্টিতে তাকালো। মেয়ের তাকানো দেখে মল্লিকা দেবীর একটু মায়াই হলো। হাজার হোক মায়ের মন বলে কথা। তবুও এবার মল্লিকা দেবী নরম সুরেই মেয়েকে বললেন, দেখ মেঘ, আমি তো তোর মা, তাই আমি বুঝতে পারছি তোর মনে এখন ঠিক কি চলছে। আর আমি এটাও জানি আমরা যত সহজ করে বিষয়টা ভাবছি, তোর পক্ষে ততটাও সহজ নয় বিষয়টাকে মেনে নেওয়া। তবু আমি বলি কি মেঘ, তুই আর আপত্তি করিস না। দেখ মেঘ, সন্তানের ভালো কোন বাবা মা না চায় বল? কিন্তু মা, তোমরা তো জানো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারি না। এটাই যদি বাবার শেষ কথা হয়ে থাকে, তোমরাও একটা কথা কান খুলে শুনে রাখো, রাজকে ছাড়া কোনো দিন আমি কাউকে বিয়ে করব না, কখনো নয়। এই বলে মেঘনা বাড়ি থেকে বেরিয়ে গেল। মণিকান্ত বাবু আর মল্লিকা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের চলে যাওয়া দেখলেন আর পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময় করলেন, কারণ তারা এই মেঘনার সঙ্গে পূর্বে কখনোই পরিচিত ছিলেন না। এই নিন অফিসার, মিস্টার মেঘরাজ চক্রবর্তীর বেল পেপার। একটু মুচকি হেসে দেবাংশু চক্রবর্তী কোর্টের একটা বেল পেপার এগিয়ে দিলেন অফিসার অর্ণব রায়ের দিকে।
কোর্টের বেল পেপারটা একবার দেখে থানার ওসি অফিসার অর্ণব রায় সাব ইন্সপেক্টরের উদ্দেশ্যে বললেন, অরূপ, লকআপটা খুলে দাও। ইয়েস স্যার। লকআপের বাইরে বেরিয়ে প্রথমেই রাজ এসে দাঁড়ালো অফিসার অর্ণব রায়ের সামনে। ভীষণ ঠান্ডা চোখে বেশ কিছুক্ষণ অফিসারের দিকে তাকিয়ে থেকে এবার রাজ ধীরে ধীরে বলল, অফিসার, সন্দেহের বসে কাউকে তুলে আনাটা ঠিক না। বাই দ্য ওয়ে, আপনার পোষা কুত্তাগুলোকে বলে রাখবেন, এরা যত আমার থেকে দূরে থাকবে তত এদের মঙ্গল। বুঝলাম, তুই অনেক বড় দাদা হয়ে গেছিস। যা যা, কিছুদিন বাইরে হাওয়া খেয়ে নে, কারণ খুব তাড়াতাড়ি তো আবার এখানেই ফিরে আসতে হবে। সেটা সময় বলে দেবে। চলো বাবা। থানায় গিয়ে মেঘনা জানতে পারে রাজ জামিনে ছাড়া পেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। মেঘনা একটু হতাশ হয়ে মনে মনে ভাবল, রাজ এখন ঠিক কোথায় থাকতে পারে? বাড়িতে? রাজ তেমন করে না। আর যদি বাড়িতেই থাকবে তাহলে ফোনটা সুইচ অফ কেন? কি করব কিচ্ছু মাথায় আসছে না। না, একবার পার্ক থেকেই ঘুরে আসি। বাই এনি চান্স যদি রাজ ওখানে থাকে। ভাবা মাত্রই মেঘনা আর একটুও দেরি না করে রওনা দিল ওদেরই বাড়ির কাছাকাছি পার্কের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা সেই পার্ক যেই পার্কে প্রত্যেক দিন বিকেলে রাজ আর মেঘনা দেখা করে। কিন্তু কে জানতো আজ সেই পার্কেই মেঘনার জন্য অন্য কিছু অপেক্ষা করে আছে। পার্কের কাছাকাছি পৌঁছাতেই মেঘনার মাথায় যেন বিনা মেঘেই বজ্রাঘাত হলো। না না, এই আমি কি দেখছি? এটা হতে পারে না। বিষয়টাকে সম্পূর্ণ বোঝার জন্য মেঘনা ভালো করে চোখ কচলে আবার সেদিকে তাকালো। না, কোনো ভুল হয়নি। মেঘনা ঠিকই দেখছে। পার্কের যে নির্দিষ্ট বেঞ্চটাতে রাজ আর মেঘনা প্রত্যেকদিন এসে বসে, আজও সেখানে রাজ বসে আছে। শুধু মেঘনার জায়গাটা দখল করেছে মেঘনারই বেস্ট ফ্রেন্ড আখি। মেঘনা ওদের পিছন দিকে, তাই ওদের দুজনের কেউই মেঘনাকে দেখতে পেল না। মেঘনা আরো একটু সাবধান হওয়ার জন্য ওদের থেকে একটু তফাতে একটা গাছের আড়ালে সরে যায়। এখান থেকে বেশ স্পষ্টভাবেই শোনা যাচ্ছে ওদের কথাবার্তা। মেঘনা স্পষ্ট শুনতে পেল আখি বলছে, আচ্ছা রাজ, এইসব কি সত্যি? তুমি কি সত্যি ড্রাগস পাচারের সাথে যুক্ত আছো? আরে না না, ওসব কিছু না। পুলিশ সন্দেহের বশে আমাকে তুলে নিয়ে গেছিল। যাই হোক, ছাড়ো, বাদ দাও। এই বলে রাজ একটা সিগারেট ধরালো। ছি, তুমি আবার সিগারেটও খাও? এটা তো জানা ছিল না। কবে থেকে ধরলে এসব খাওয়া? আগে খেতাম না, এখন খাওয়া ধরেছি। যাই হোক, এটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? হ্যাঁ বাসি, আর সেটা নিজের চেয়েও বেশি। সত্যি? তাহলে তো ভয় পাচ্ছ কেন? যদি সত্যিই তুমি আমায় ভালোবাসো তাহলে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমি ঠিক তোমার কাছেই ফিরে আসবো, আর সেটা তোমার ভালোবাসার জোরে। বুঝলাম, কিন্তু কেন জানি না আমার কোথাও একটা খটকা লাগছে। এই সত্যি করে বলো তো, তুমি কোনো কিছু লুকিয়ে যাচ্ছ না তো আমার কাছ থেকে? আরে না গো না, যদি সত্যি আমি ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত থাকতাম তাহলে পুলিশ কি আমায় বিনা প্রমাণে ছেড়ে দিত? যাই হোক, ওসব নিয়ে তুমি ভেবো না, কোনো চাপ নেই। একটা কথা ভালো করে শুনে রাখো রাজ, তোমাকে ছাড়া কিন্তু আমি থাকতে পারবো না। কোনো প্রশ্নই ওঠে না তোমাকে ছাড়া থাকা। যাই হোক, ওসব নিয়ে ভেবো না। দেখি, পাগলি একটা।
এই দৃশ্য দেখার পর মেঘনা আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। চরম অপমানের লজ্জায়, নিজের প্রতি নিজের ঘৃণায় ও তাড়াতাড়ি বাড়ি চলে আসে। কারোর সঙ্গে একটা কথাও না বলে নিজের বেডরুমের দরজা সজোরে বন্ধ করে দেয় আর প্রবল কান্নায় বিছানায় ভেঙে পড়ে। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। জিৎ যখন বাড়িতে ফিরল তখন সবে সবে পূব আকাশে ভোরের আলো ফুটছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল জিৎ। এতক্ষণ একটানা ক্লান্ত থাকায় সাথে সাথে সে ঘুমিয়েও পড়ল। শুরুতেই ফিরে এসো তুমিও, ছেড়ে যাওয়া হাত নেই, ভাসানের রাত নেই, মাঝে অবসর পেলে ঘুমিয়ে। অ্যাক্সিডেন্টের পর কেটে গেছে 2 মাস, আর এর মধ্যে রাজের জীবনটাও ওলটপালট হয়ে গেছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার ঠিক 2 দিন পরই রাজের বাবা অর্থাৎ বিখ্যাত ব্যবসায়ী মিস্টার দেবাংশু চক্রবর্তীর হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটে। রাজের পরিবার বলতে একমাত্র তিনিই ছিলেন। তিনি কখনো রাজকে কোনো কিছুর অভাব বুঝতে দেননি, কিন্তু সেই মানুষটাই আজ আর নেই। রাজের ভাগ্য নিয়ে বিধাতা সত্যি যেন কোনো খেলা শুরু করেছে, যে খেলার ফলাফল রাজের হার। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ে রাজের। ছায়া তোর হয়ে আছি দেখ, পথে তোর চেয়ে আছি দেখ। তোকে বল। পাখিকে দেখতে পেয়ে গেছি গুরু। বুঝলাম। ঠিক আছে, তুই নজর রাখতে থাক আর প্রত্যেকটা মুভমেন্টের আপডেট আমাকে জানা। ঠিক আছে গুরু, তুমি কোনো চাপ নিও না। এরপর ফোন রেখে রাজ চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। জিতকে ফোন করব না, থাক, ওকে ডাইরেক্ট বাড়ি থেকেই তুলে নেব। এটা তো দেখে একটা মদের ভাটিখানা মনে হচ্ছে। আদৌ মালটাকে এখানে পাওয়া যাবে তো? এই জায়গায় তো লোকেশন পাঠিয়েছে কানাই, কিন্তু মালটা কোথায়? ওকে একবার ফোন করে দেখি। अब रहना है संग तेरे ही मुझे, अब जीना है संग तेरे ही मुझे। ইয়েস গুরু, বলো। কোথায় তুই? এই তো এখানেই আছি, জাস্ট আ মিনিট। কানাই এসে জিৎ বা রাজ কাউকেই না দেখতে পেয়ে সবে ফোন করতে যাবে, এমন সময় রাজ ওর সামনে এসে বলল, কি রে, আমাকে চিনতে পারছিস না? না গুরু, সত্যিই তোমায় চিনতে পারছি না। যা ছদ্মবেশ নিয়েছো, আমি কেন, আমার বাপ এলেও তোমায় চিনতে পারবে না। আরে শালা, ভালোই তো চাটতে শিখেছিস। বাই দ্য ওয়ে, মালটা কোথায়? এই ভাটিখানার ভিতরেই একটা ঘরে বসে মালটা ড্রাগস নিচ্ছে। চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। জিৎ আর রাজকে কানাই একটা ভাটিখানার ঘরের সামনে এনে দাঁড় করিয়ে ইশারায় ভেতরটা দেখিয়ে দিল। ঘরের ভিতরটা অন্ধকার থাকায় স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। কয়েক মুহূর্তর পর আধারে চোখ সয়ে এলে ওরা দুজন যা দেখার তা দেখে নিল, আর ইশারাতেই কানাইকে চলে যেতে বলেই প্রবেশ করলো ঘরের ভিতর। রাজ, বাইরে অনেক লোকজন আছে, সাবধানে। চুপ, আমি জানি সেটা। স্যার, আপনার মালটা। ছেলেটা মাথা তুলতেই রাজ প্রথমে তার বাঁ হাত
এবং পরে বাঁ পা লক্ষ্য করে পরপর দুটো গুলি করলো। তারপর ঠান্ডা মাথায় ধীরে ধীরে বলল, গুলিটা কেন খেলি তার কারণ তোর জানা দরকার। একটা কথা মাথায় রাখবি, রাজের সাথে গেম খেলা মানে নিজের মৃত্যুকে নিমন্ত্রণ করে ডেকে আনা। যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর আমাকে জানা। ওই দিন আহি আর মেঘনার উপর আক্রমণ করেছিল কারা? বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না ওদেরকে কে বা কারা পাঠিয়েছে। আমি শুধু ওদের সাথে ড্রাগস পাচারি করি, এছাড়া আর আমার কোনো লেনদেন নেই এদের সাথে। ট্রাস্ট মি প্লিজ, ট্রাস্ট মি। যাই হোক, উত্তরটা সঠিক নয়, তাই সকালের দিকে প্রতিদিনের মতোই রনি নিজের বন্দুকটা পরীক্ষা করছিল। পকেটের ফোনটা কেঁপে ওঠায় সেটা হাতে নিয়ে দেখলো তার ভাই জনি একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। দাদা, একটা খারাপ খবর আছে। চিকুকে কেউ খালাস করে দিয়েছে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে। মেসেজটা শোনা মাত্রই রনি তাড়াতাড়ি টিভি অন করে দেখলো সত্যিই খবরটা দেখাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সাথে আছি আমি মৌমিতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকাল রাত্রে খিদিরপুরে একটি ভাটিখানায় একটি অল্প বয়সী ছেলের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ সূত্রের খবর, হত্যাকারী মৃত ব্যক্তির পুরো শরীর গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। অনেক তল্লাশি করেও মৃত ব্যক্তির শরীরে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ একটি চিঠি পেয়েছে যাতে লেখা আছে সেকশন শঙ্কর। এক্ষেত্রে পুলিশের অনুমান হত্যাকারী এক বা একাধিক হতে পারে। মৃত ব্যক্তির পরিচয়ের সাথে সাথে পুলিশ হত্যাকারীরও খোঁজখবর চালাচ্ছে। খবরে চিকুর মৃতদেহটা বারবার দেখে রনির মাথা প্রচন্ড গরম হয়ে গেল। কিন্তু মাথা গরম করে কাজ করার মতো মানুষ রনি নয়। ঠান্ডা মাথায় কাজ করতে পারে বলেই কলকাতা এবং তার সাথে আরও বেশ কিছু শহর জুড়ে তার ড্রাগসের ব্যবসা রমরমিয়ে চলছে। শুধু ড্রাগসের ব্যবসাই নয়, মামুনি চুরি থেকে শুরু করে মানুষ খুন, এমন কোনো কুকীর্তি নেই যা রনি করতে পারে না। পুলিশ তো কোন ছাড়, কত বড় বড় মন্ত্রীদের সঙ্গে রনির ওঠা বসা। এইসব কুকীর্তির জন্য যে ওর নামে কত কেস হয়েছে তা হয়তো গুণে শেষ করা যাবে না। তাছাড়া তাকে টেক্কা দেবার মতো কেউ নেই গোটা কলকাতায়। তাহলে কেউ মারলো চিকুকে? রাগের মাথায় রনি একেবারে ভুলে গেছিল ইদানিং সেকশন শঙ্কর নামে নাকি একজন ড্রাগস পাচারকারীর আগমন ঘটেছে কলকাতায়। তাহলে সেই কি চিকুকে? কথাটা মনে হওয়ার সাথে সাথেই রনি ফোন করলো তার ভাই জনিকে। বলো দাদা। ইদানিং শুনছি সেকশন শঙ্কর বলে নাকি একজন কলকাতায় ঘাঁটি গেড়েছে। খোঁজটা নে তো, ছেলেটা কে? হ্যাঁ, সেটা আমি খোঁজ নিচ্ছি। ওই দাঁড়া। কি বললি? না তোমাকে না, তুমি ফোনটা রাখো, আমি তোমাকে পরে কল ব্যাক করছি। দেখে চলতে পারিস না তুই, কানা নাকি? আরে দাদা, ধাক্কাটা তো আপনিই মারলেন, আবার আপনিই আমাকে গরম দেখাচ্ছেন। ঠিক আছে, আপনার যদি মনে হয় ধাক্কাটা আমি মেরেছি তো আই এম সরি। গরমের কি দেখেছিস? এবার তোকে দেখাবো গরম দেখানো কাকে বলে। দেখুন, ভালো কথা বলছি, গায়ে হাত তুলবেন না। কি করবি গায়ে হাত তুললে?
এই তো আবার তুললাম, দেখা কি করবি দেখা। আরে ব্রো, আমি এমনিতেই কারো সঙ্গে ঝামেলা পছন্দ করি না, আর এখন দেখছি তুই সেটা না করিও আমায় ছাড়বি না। দেখতে চাস না আমি কি করতে পারি? ঠিক আছে, তবে রাস্তার কুকুরদের বারণ করলে তারাও কথা শোনে, কিন্তু তুই শুনলি না। এবার দেখলি তো কথা না শোনার ফল ঠিক কি হতে পারে। তাড়া আছে বলে শুধু নাকটা ফাটালাম, নাহলে দেখতিস আমি কি জিনিস। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে ওষুধ লাগিয়ে নিস। আচ্ছা, আমিও দেখছি আমার হাত থেকে তোকে তোর কোন বাবা বাঁচায়। আব্বে, তুই কার গায়ে হাত তুলেছিস জানিস? এই কলকাতা শহরের মাফিয়া কিং রনির ভাই আমি। আমার গায়ে হাত তোলার মাসুল তো তোকে দিতেই হবে। মেঘরাজ, আর একটা পাখির সন্ধানও পেয়ে গেছি। আমি তোকে লোকেশন টেক্সট করে দিচ্ছি, তুই দেখে নে। ওকে, ফলো হিম, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই রাজ আর জিৎ নিখিলের দেওয়া লোকেশনে চলে এলো। ওরা এসে দেখলো নিখিল ওখানেই আছে। কোথায়? আরে ওই তো ওই বাড়িটা। বলেই নিখিল আঙুল তুলে সামনের বাড়িটাকে দেখিয়ে দিল। এত বড় বাড়ি, অথচ কোনো তো সিকিউরিটিরই ব্যবস্থা নেই দেখছি। কে জানে, ব্যাটা হয়তো এখানে অন্য কোনো গোপন কাজকর্ম করতে আসে, আর ও চায় না সেটা অন্য কেউ জানুক। গোপন কাজ মানে? তুইও না সত্যি কিচ্ছু বুঝিস না। আরে ওই গানটা শুনিসনি, আগে হানিমুন তারপরে বিয়ে? নিখিলের কথায় সবাই একসাথে হেসে উঠল। তারপর নিখিলকে আড়াল হয়ে যেতে বলে রাজ কলিং বেল বাজালো। সাথে সাথে ভেতর থেকে ভেসে এলো কোকিল পাখির মিষ্টি কণ্ঠস্বর। আরে সাবাস, ছেলে তো বেশ শৌখিন রে। সেটাই তো দেখছি। একটু অপেক্ষা করার পর দরজা খুলল একটা অল্প বয়সী ছেলে। বয়স আন্দাজ 26 কি 27 হবে, কিন্তু মুখের ব্যান্ডেজ দেখে ওদের বুঝতে অসুবিধা হলো না মহান ব্যক্তিটি জনি। নমস্কার স্যার, আপনার দাদা রনি আমাদেরকে পাঠালেন। দাদা পাঠিয়েছে? কিন্তু কেন? আরে স্যার, আমরা ওইটার বিষয়ে কথা বলতে এসেছি। ওইটা মানে? আরে ড্রাগস। আরে হ্যাঁ, ওই বিষয়ে আপনার সাথে একটু কথা বলার আছে। আরে থামুন 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 মশাই, এসব কথা কেউ বাইরে বলে? আপনারা ভেতরে আসুন। বসুন বসুন, কি খাবেন বলুন, রাম না উইস্কি? খাবো, আমরা তো খাবোই, কিন্তু তার আগে তুই কোনটা খাবি বল। হোয়াট? স্যার মনে হয় পরিষ্কার বাংলাটা বুঝলো না। আচ্ছা দে, ওকে মেনুটা ধরিয়ে দে। চর থাপ্পড় লাঠি ঘষি না, পিস্তলের দানা। আপনি কে বলুন তো? আমি সেই যাকে নিয়ে এখন কলকাতার গলিতে গলিতে চর্চা। ঠিকই ভেবেছিস, সেকশন শঙ্কর। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। একটু ভাবতেই জনি জোরে চেঁচিয়ে বলে উঠল, আরে তুই! ঠিকই চিনেছিস, রাজ মানে মেঘরাজ, যার সাথে যমরাজের কোনো পার্থক্য নেই। কিন্তু তুই তো মরে গেছি, তাই তো? না রে শুয়ার, এত সহজে আমার মৃত্যু নেই। আর সেদিন তোর ওই পাঠানো বুলডগগুলো আমার কিচ্ছু ছিটতে পারেনি। তোদের ওই ব্যর্থতার কারণেই আজ আমি তোর সামনে এসে দাঁড়িয়ে আছি। দেখ, এমনিতেও আমার সময়ের খুব অভাব, তার উপর তোর সাথে অনেক বেশি ভাট বকে ফেলেছি। এবার সিধা কাজের কথায় আসি। আমি তোকে ছোট্ট একটা কোশ্চেন করব, যদি তার উত্তর সঠিক হয় তাহলে বেঁচে গেলি, আর উত্তর যদি ভুল হয় কালকে সূর্যোদয় তোকে দেখতে হবে না। আমার নামে পুলিশকে কে ইনফর্ম করেছিল? আমি জানি না পুলিশকে তোর নামে কে ইনফর্ম করেছিল। না,
আমি জানি না। সেকশন শঙ্কর, সেকশন শঙ্কর, সেকশন শঙ্কর। কে এই সেকশন শঙ্কর? এই সেকশন শঙ্করই আমার জিনা হারাম করে দিল। প্রথমে আমার দলের একটা ছেলেকে মারলো, তারপর আমার ভাইকে মারলো, আর তোরা এখানে কি ছিচ্ছিস? আগামী 24 ঘন্টার মধ্যে ওর খবর আমার চাই। ক্লিয়ার? হ্যালো, কে বলছেন? তোর বাপ বলছি, চিনতে পারছিস না? কে কে বলছিস তুই? শঙ্কর, সেকশন শঙ্কর। চিকু আর তোর ভাই জনি, এই দুর্গেই সালা খাল্লাস করে দিয়েছি। এবার তোর পালা। শোন হারামজাদা, তুই যদি এক বাবার বেটা হয়ে থাকিস তবে সামনে আয়। আসবো রে, আসবো, খুব তাড়াতাড়ি তোর সামনে আসবো। রনি বসাককে ফোন করে হুমকি দিচ্ছে। কে এই সেকশন শঙ্কর? কত বড় বাপের বেটা আমিও দেখতে চাই। আবারও ঘটে গেল কলকাতার বুকে আরও একটি খুন, সেটাও নিজের বাড়িতে। কিন্তু এবার খুন হনন্ত ব্যক্তি অপরিচিত নয়, সারা কলকাতা শহর তাকে চেনে। কলকাতা শহরের কিং রনির ভাই জনি বসাক। এখনো পর্যন্ত পুলিশ সূত্রের খবর, ভবানীপুরে জনির দ্বিতীয় বাড়িতে প্রতিদিনের কাজের লোক আজও সকালে কাজে এসে বাড়ির সদর দরজা খোলা দেখতে পায়। বিষয়টা সন্দেহ হলেও তিনি অতটা গুরুত্ব না দিয়ে ভিতরে প্রবেশ করে দেখেন রনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এই দৃশ্য দেখে তিনি কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে সাথে সাথে বাইরে বেরিয়ে এসে প্রথমে পাড়া প্রতিবেশী এবং পরে পুলিশকে ফোন করেন। ঘটনাস্থল থেকে পুলিশ এবারও একটি চিঠি পায়, যেই চিঠিটাতে লেখা আছে সেকশন শঙ্কর খুনি যে একজন অথবা একটা গ্যাং। এই বিষয়টা এখন পুলিশের কাছে পরিষ্কার, কিন্তু প্রশ্ন আছে অনেকগুলো। খুনি কি কোনো সিরিয়াল কিলার? একই প্যাটার্নে খুন করা, তার মোটিভটাই বাকি? এমনই আরো প্রশ্নের মুখোমুখি পুলিশ। অপরদিকে পরপর 2 রাত ঘটে যাওয়া এমন নৃশংস হত্যাকাণ্ডে সাধারণ জনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ জনতা এখন খুনি ধরা পড়ার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, এবিপি আনন্দ। আজ মদের আসরটা রাজের বাড়িতেই বসেছে। এটা ওটা নিয়ে নানা বিষয়ে আলোচনার মাঝে কানাই বলল, আচ্ছা গুরু, একটা কথা বলো তো, বেছে বেছে খালি রনির লোকগুলোকে খতম করছো কেন? সে এক অনেক লম্বা কাহিনী, পরে শুনিস। এনিওয়ে, জনের মার্ডার কেসটা নিয়ে কোনো সমস্যা নেই তো? মার্ডারগুলো নিয়ে কিছু ভেবো না, ওটা আমি আর নিখিলই সাল্টে দেবো। আগে তুমি এটা বলো। নিজের প্যাকটা শেষ করে রাজ বলতে শুরু করলো, পথ ছাড়ুন, আমায় যেতে দিন। তুমি বুঝতে পারছো সুন্দরী, কার প্রপোজাল তুমি রিজেক্ট করছো? আমি জয় রায়, এই এলাকার মিনিস্টার জগন্নাথ রায়ের ছেলে। তোমার ভিখারি বয়ফ্রেন্ড তোমাকে কি দেবে? কিচ্ছু না, কিন্তু আমি তোমাকে রানী করে রাখবো। শুনুন, আর কতবার বলতে হবে বলুন তো? আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। সো ডোন্ট ডিস্টার্ব মি। ভদ্রভাবে বললাম, শুনলে না তো? এবার তো তাহলে একটু অভদ্র হতেই হচ্ছে। চালাক জানোয়ারের বাচ্চা। এক গালে নয় ম্যাডাম, আর এক গালেও দিন।
তবে যদি হারামজাদাগুলোর শিক্ষা হয়। কেবে তুই আমাকে হারামজাদা বলছিস? এমএলএ জগন্নাথ রায়ের ছেলেকে হারামজাদা বলছিস? ওই তোরা ওকে বুঝিয়ে দে তো আমাকে গালাগাল দেওয়ার পরিণামটা কি হয়। এত সহজ? তাহলে আয় দেখি। শোন বাচ্চা, তোকে একটা অ্যাডভাইস দিই, এই পোশাক কুত্তাগুলোকে না পাড়ি গিয়ে ভালো করে পোলিও খাওয়া, তবে যদি শরীরে একটু জোর আসে। মালগুলোকে দেখো, সালা যেন ননির পুতুল। হাত সালা। এই ছেলেটাকে যদি দাদার কাছে নিয়ে যায় তাহলে কিছু উপরি কামাই হলেও হতে পারে। এই যে ভাই, তোমার নামটা কি আর তুমি কি করো? কেন বলুন তো? না তেমন কিছু নয়, তবে তুমি যদি চাও তাহলে আমি তোমায় একটা কাজের সন্ধান দিতে পারি। তাছাড়া তোমার মতো ছেলেই আমাদের দরকার। ও আই সি। আমার নাম মেঘরাজ চক্রবর্তী আর বর্তমানে আমি স্কুল স্টুডেন্ট। তোমার মধ্যে সাহস ও গায়ের জোর দুটোই আছে, তাই? এত পালিশ না করে এবার খোলাখুলি বলুন তো। কাজটা তুমি গেলেই বুঝতে পারবে, চলো। দাদা, এর নাম মেঘরাজ চক্রবর্তী, একে আমি নিয়ে এলাম, দেখো তুমি যদি কোনো কাজে লাগাতে পারো। মেঘরাজ, আজকে থেকে তুমি আমার দলের হয়ে কাজ করছো। এই তোরা সবাই কান খুলে শুনে রাখ, এই আজকে থেকে তোদের লিডার মেঘরাজ চক্রবর্তী। লিডার? আরে সস বাই দ্য ওয়ে স্যার, আসলে আমার কাজটা কি? চুরি, ছিনতাই, ডাকাতি, নারী পাচার, ড্রাগস পাচার, আর হ্যাঁ প্রয়োজনে খুনও করতে হতে পারে। সরি স্যার, আমার দ্বারা এসব কাজ হবে না। তাছাড়া স্যার আমি প্রতিবাদী, আপনাদের মতো অপরাধী নয়। চলি স্যার। শুধু কলকাতায় নয়, মুম্বাই, চেন্নাই, রাজস্থান, লখনৌ, এই সব শহরের মানুষ আমার কথায় ওঠে আর বসে। আর তোর এত বড় সাহস, তুই আমার দেওয়া প্রস্তাব অমান্য করে চলে যাচ্ছিস। তুই জানিস আমার কথা অমান্য করার জন্য আমি তোর কি অবস্থা করতে পারি? কলকাতা, চেন্নাই, রাজস্থান, লখনৌ, এই সব শহরের কিছু কিছু লোক হয়তো আপনার কথায় ওঠা বসা করে, কারণ তারা আপনার পোশাক কুত্তা, কিন্তু আমি না। আর আপনার কথা অমান্য করলে খুব বেশি হলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন, তার বেশি আপনি কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। যাই হোক, আপাতত চলি স্যার। ব্যাস, সেদিনই বুঝেছিলাম আমার জীবন থেকে হয়তো ভালো থাকার অধ্যায়টা চিরকালের মতো শেষ। তার সাথে এটুকুও বুঝতে পেরেছিলাম এই দুনিয়ায় টিকে থাকতে হলে আমাকেও খারাপ হতে হবে। তার মধ্যে সব থেকে অগ্রবর্তী আমার যে কাজ, তা হলো মেঘনার চোখে নিজেকে খারাপ করা। কারণ আমি কখনোই চাইনি আমার জন্য মেঘনার জীবনে খারাপ কিছু নেমে আসুক। আমার জীবনের একটা নীতি ছিল জানিস তো, যেমন ভাবনা তেমন কাজ। তাই আজ দেখ, মেঘনার চোখে আমি সব থেকে বড় অপরাধী। নিজের লাস্ট প্যাকটা শেষ করে রাজ নিখিলকে বলল, শোন নিখিল, তুই কাল রনিকে ফোন করবি আর বলবি তোমায় আর কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। আমাদের প্ল্যানটা কোনো মতেই রনিকে বুঝতে দেওয়া চলবে না। আর বাই এনি চান্স যদি বুঝে যায় তবুও যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা কানাই তুই করবি। প্রয়োজনে পুরো কলকাতা পুলিশকে অ্যালার্ট করতে হবে। ওকে। হ্যালো, রনি স্যার বলছেন? আপনার রাতের পরই আমি পেয়ে গেছি একদম ফ্রেশ মাল। দরদাম করবেন না, এক কথা এক দাম, অনলি 10,000। নিলে বলুন, আর না নিলে আমার তো আর কাস্টমারের অভাব নেই। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, মালটা নিতে চাইলে নিজে এসে নিয়ে যান। ঠিক আছে, আমি একাই আসবো। কোথায় আসতে হবে খালি বল। ওকে, তবে আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি।
আপনি সময় মতো মালটা নিয়ে যান। নিখিলের পাঠানো লোকেশনে পৌঁছে রনি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। সামনে এ কাকে দেখছে সে? ঠিকঠাক পৌঁছেছে কিনা তা পরীক্ষা করার জন্য রনি একবার চারপাশটা নজর বুলিয়ে নিল। না, বালিগঞ্জই বটে। তাহলে কিছু না বুঝতে পেরে রনি সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রনির সামনে এখন দাঁড়িয়ে আছে মেঘরাজ। ওদের দুজনের মধ্যে ব্যবধান খুব জোর হলে দুহাত হবে। স্মিত হাসি হেসে মেঘরাজ বলল, কিরে অবাক হয়ে গেলি? ভেবেছিলিস তোর পাঠানো ওই শুয়োরের বাচ্চাগুলো আমাকে খতম করে ফেলেছে? না রে না, তাছাড়া কুত্তা দিয়ে কি আর বাঘ মারা যায় রে বাচ্চা? ওরা না পারলেও আজকে তোকে আমি নিজেই খতম করব। ভুল করে ওই চেষ্টা করিস না, তাহলে তোকেও হয়তো ওই চিকু আর জনির মতন কুকুরের মতন মরতে হবে। রাজের কথা শেষ হওয়ার আগেই রনি হিংস্র বাঘের মতো ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। মেঘরাজ! বেধারক মার খাচ্ছে রাজ, তবুও ইশারাতে কানাই, জিৎ আর নিখিলকে কাছে আসতে মানা করল। ওদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ মারপিট চলার পর হঠাৎ রনি রাজের পেটে সজোরে একটা লাথি মারল, আর সাথে সাথে রাজ মাটিতে পড়ে গেল। আর রনি রাজের বুকের ওপরে বসে রাগে ফসতে ফসতে বলল, প্রথমে তুই চিকুকে মেরেছিস, তারপরে আমার ভাই, ওকেও ছাড়িসনি তুই। মা কসম, আজকে তোকেও আমি শেষ করে ফেলবো শুয়োরের বাচ্চা। কথাগুলো শেষ করেই রনি কোমর থেকে পিস্তল বার করলো, আর সেটা রাজের কপালের দিকে তাক করতেই জিৎ রনির ঘাড়ের ডান পাশে সজোরে একটা লাথি বসিয়ে দিল। লাঠিটা এতটাই জোরে ছিল যে রনি টাল সামলাতে না পেরে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ল, আর তার হাতে ধরে থাকা পিস্তলটাও পড়ে গেল মাটিতে। সেই সুযোগেই রাজ চোখের পলকে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল রনির দিকে, তার সাথে জিতও। রনি অনুভব করল তার মাথার দুপাশে দুটো পিস্তলের ঠান্ডা নল। ইচ্ছে করছে এই পিস্তলের সবকটা দানা তোর পেটে ভরে দিতে হারামজাদা, কিন্তু না, সেটা আমি করব না। তোকেও ঠিক সেইভাবে মারবো যেভাবে তুই সৌরভ আর সুমনকে কুকুরের মতো গুলি করে মেরেছিলি। রাজকে না পেয়ে দুটো নিরপরাধ জীবন তুই শেষ করে দিয়েছিস। এবার তোর পালা রানী, মরার জন্য এবার তুই প্রস্তুত হ। জীবন মৃত্যু নিয়ে যে খেলাটা তুই শুরু করেছিলি সেটা এবার শেষ করবো আমরা। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে রনি ওদের কাছে আত্মসমর্পণ করলো। ক্ষণিকের নীরবতা, তারপর কয়েকটা কান ফাটানো গুলির শব্দে রনির মৃত্যুর আর্তনাদটাও ঢেকে গেল। তার সাথেই শেষ হলো কলকাতার মাফিয়া কিং রনি বসাকের সাম্রাজ্য, যার সাক্ষী থাকলো রাতের অন্ধকার আর পুরো কলকাতার পুলিশের পুলিশ কর্মীরা। পরপর 3টে খুন করেছি আমি। দিন স্যার, এবার আপনি যদি চান ইউ ক্যান অ্যারেস্ট মি। না গুরু, তোমাকে গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব নয়। যেটা পুলিশের করার কথা সেই কাজটা তুমি করে দেখালে, সমাজের বুক থেকে কিছু অপ্রয়োজনীয় জঞ্জালকে সাফ করে। এই জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট তোমার কাছে কৃতজ্ঞ। আর যারা একটা সময় খেতে পর্যন্ত পেত না, তাদের নিয়ে আজকের পুরো দেশ গর্ব করে। তাদের দুজনকে আজকের পুরো দেশ স্যালুট জানায়, সেটা শুধু তোমার জন্য গুরু। হ্যাঁ গুরু, আজ আমার বা নিখিলের বলতে একটুও দ্বিধা নেই যে সারা দেশের কাছে আইপিএস নিখিল এবং আইপিএস ধীমান যে পরিচিত, সেটাও শুধু তোমার জন্য গুরু। আমরা গত জন্মে সত্যিই হয়তো কোনো পুণ্য কাজ করেছিলাম, যার জন্য এই জন্মে তোমার মতো একজনকে পাশে পেয়েছি। তোমায় গ্রেপ্তার নয় গুরু,
তার বদলে শুধু একটু পা ছুঁয়ে প্রণাম করতে চাই। ধরে নাও আমার আর নিখিলের তরফ থেকে এটাই তোমার কাছে গুরু দক্ষিণা। এরপর দুই অফিসার মানে নিখিল আর ধীমান রনির ডেড বডিটা তুলে নিয়ে ঘটনাস্থল থেকে চলে গেল। রাজ আর জিৎ নিজেদের মধ্যেই কথা বলতে বলতে ফিরে আসছিল। এমন সময় রাজের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। রাজ পকেট থেকে ফোনটা বের করে হাতে নিয়ে দেখলো ইন্দ্রনীল চ্যাটার্জি ফোন করেছে। হ্যালো মেঘরাজ, কেমন আছো? আমি ভালো আছি স্যার, আর আপনি? আমিও ভালো আছি। আর একটা বিশেষ কারণে তোমাকে ফোন করলাম। আমি তোমাদেরকে না জেনে না বুঝে কলেজ থেকে রাস্টিকেট করেছিলাম। পরে অবশ্য জানতে পেরেছি তুমি পরিস্থিতির শিকার হয়েছিলে। সৌরভ আর সুমনকে তো আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু জিৎ আর তোমাকে কলেজ আবার সসম্মানে ফিরে আসার অনুরোধ জানাচ্ছে। পুরনো সব রাগ অভিমান ভুলে গিয়ে তোমরা দুজন আবার কলেজ জয়েন করো, সেটাই আমি চাই। সরি স্যার, আপনার এই রিকোয়েস্টটা আমি ঠিক রাখতে পারছি না। তার কারণ স্যার, অনেক কিছু দেখলাম আর অনেক কিছুই হলো, তাই বাংলাতে স্যার আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। অনেকক্ষণ ধরে মেঘনা রাজকে ফোন করছে, কিন্তু যতবারই ফোন করছে ততবারই সুইচ অফ। তাই এবার বাধ্য হয়ে মেঘনা জিৎকে ফোন করলো। হ্যাঁ মেঘনা, বলো। আমি অনেকক্ষণ থেকে রাজকে ফোন করছি, ওর ফোন সুইচ অফ। তুমি জানো ও কোথায় আছে? কি হলো জিৎ, চুপ করে আছো কেন? প্লিজ কথা বলো, এইভাবে চুপ করে থেকো না। তুমি বিশ্বাস করো, রাজকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তুমি বলো, এখন রাজ কোথায় আছে? আমি জানি, কেউ জানুক বা না জানুক, তুমি ঠিক জানো যে রাজ কোথায় আছে। সো প্লিজ চুপ করে থেকো না, প্লিজ বলো। রাজ আশা করি এখন এয়ারপোর্টে আছে। কিন্তু কেন, মানে কারণটা কি? ও মুম্বাই চলে যাচ্ছে তাই। ইয়ার কি মেরো না জিৎ, তুমি আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি আর কি মারছি না মেঘনা, রাজ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ও আর কলকাতা থাকবে না, পার্মানেন্ট মুম্বাই শিফট করে যাবে। এর চেয়ে বেশি যদি কিছু জানার থাকে তুমি দমদম চলে যাও, সন্ধ্যে 7:10 ফ্লাইট। ভাগ্য যদি ভালো থাকে তাহলে ওর সাথে দেখা হয়ে গেলে হয়ে যেতে পারে। এনিওয়ে, আমি এখন রাখছি। জিতের কথা শেষ হওয়া মাত্রই মেঘনা ফোন কেটে দিয়েই রওনা দিল দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। অন্যদিকে হাতে কিছুটা সময় থাকায় রাজ আপন মনে সিগারেট টানছে। হঠাৎ পেছন দিক থেকে কাঁধে কারোর স্পর্শ অনুভব করে পেছন দিকে তাকাতে অবাক হয়ে গেল মেঘরাজ। মেঘনাও আশা করেনি যে সে এত তাড়াতাড়ি রাজের দেখা পেয়ে যাবে। এক্ষেত্রে জিতের কথা অনুযায়ী মেঘনার ভাগ্য সত্যি খুব ভালো ছিল। সে যাই হোক, এবার মেঘনা রাজের চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করলো, এভাবে কোথায় চলে যাচ্ছ তুমি? সেটা জেনে তুমি কি করবে? এটা আমার প্রশ্নের উত্তর নয় রাজ, তুমি বলো তুমি কোথায় যাচ্ছ? মুম্বাই। ঠিক আছে, তাহলে আমিও যাব তোমার সাথে। দেখো মেঘনা, কুল ডাউন। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমার রাস্তাটা খুবই খারাপ, তাই আমি এই বাংলা ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি আমার সাথে কেন যাবে? তুমি কি পাগল হয়ে গেছো? এখনো হয়নি, তবে তোমাকে ছেড়ে থাকলে সত্যি আমি পাগল হয়ে যাব। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি,
তার জন্য তুমিও আমাকে যত বড় কষ্ট দাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না প্লিজ রাজ, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সব কিছু ছেড়ে ছোড়ো মানে? তুমি কি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছো? এটা কেন করলে মেঘনা? তুমি তো একটা যথেষ্ট ম্যাচিউর মেয়ে। ভারী মুশকিলে ফেললে। ওকে, আমি যাচ্ছি না, কিন্তু এবার তো অন্তত চোখের জলটা মুছো। নিভে যাওয়া সিগারেটটা ফেলে দিয়ে আবার একটা সিগারেট ধরিয়ে রাজ বলল, আমাদের সমস্যাটা না হয় মিটলো, কিন্তু ওদের সমস্যাটা তো মেটাতে হবে, তাই না? তো এর জন্য আমার তোমার হেল্পের প্রয়োজন মেঘনা। কি হেল্প? আসলে হয়েছে কি, জিৎ প্রথম দিন থেকেই আঁকিকে খুব ভালোবেসে ফেলেছে, তাই কিন্তু বেচারা তো নিজের মুখ ফুটে কিছু বলতে পারবে না, তাই আমাদেরকে কিছু করতে হবে। দাঁড়াও 1 মিনিট। তুমি আঁখিকে ভালোবাসতে আর তোমাকে আঁখি, এর প্রমাণ তো আমি ওই দিন পার্কেই পেয়েছিলাম, কিন্তু মাঝখানে জিৎ কোথা থেকে এলো এইটা তো আমি বুঝলাম না, এই বিষয়টা একটু বলবে? এরপর রাজ মেঘনাকে সমস্ত ঘটনা খুলে বলল। রাজের সমস্ত কথা মন দিয়ে শোনার পর মেঘনা বলল, বুঝলাম, আমার পক্ষে যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। একটা কাজ করলে কেমন হয়, তুমি জিৎকে ফোন করে আমাদের কলেজের সামনে ডেকে নাও, আর আমি আঁখিকে ডেকে নিচ্ছি। তারপর সামনাসামনি বসে না হয় কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। মেঘনার কথায় সম্মতি জানিয়ে রাজ জিৎকে ফোন করলো। বেশ কয়েকবার ফোন করার পর জিতের ফোন নট রিচেবল পেয়ে রাজ একটু বিরক্ত হয়ে বলল, বারবার ফোনটা নট রিচেবল দেখাচ্ছে, কোথায় থাকতে পারে আমি জানি, মনে হয় বাড়িতে ফোনটা চার্জে বসে ঘুমাচ্ছে মালটা। চলো ডিরেক্ট ওর বাড়িতেই যাওয়া যাক। জিতের বাড়িতে পৌঁছে রাজ দেখলো জিত বসার ঘরে নেই, ভেতরের ঘরে আছে মনে করে এবার রাজ গলা তুলে জিতকে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো। জিত, এই জিত, এই জানোয়ার, কোথায় গেলি? এখানে বলে রাখি, রাজের মতো এই দুনিয়াতে জিতও সম্পূর্ণ একা। অনেক ছোটবেলাতেই জিতের মা বাবা মারা যান, তারপর থেকে এই একতলার 4টে ঘরই জিতের আপন ঠিকানা হয়ে গেছে। 4টে ঘর বলতে একটা বসার ঘর, তারপর সেটা পেরিয়ে ডান দিকে বাথরুম, আর বাঁ দিকে পাশাপাশি দুটো, একটা কিচেন আর বেডরুম। জিতকে ডাকতে ডাকতে রাজ বেডরুমের দিকে এগিয়ে গেছিল, তাই পেছনে থাকা বাথরুমের দিকে অতটা লক্ষ্য করেনি, কিন্তু বিষয়টা মেঘনার চোখ এড়ালো না। বাথরুমের দরজাটা খোলা রেখে একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে মেঘনা চিৎকার করে উঠল, মেঘরাজ তাড়াতাড়ি এদিকে এসো। মেঘনার চিৎকারে মেঘরাজ তাড়াতাড়ি ছুটে এলো, আর তারপর সেও বিষয়টা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। ওদের দুজনের থেকে বাথরুমের দরজা গুনে গুনে 2 থেকে 3 পা হবে, আর তার ভেতরে রক্তাক্ত অবস্থায় জিত পড়ে আছে। জিতের এই অবস্থা দেখে ওরা দুজনে পাথর হয়ে গেল। তারপর ঘোর কাটতেই রাজ উত্তেজিত হয়ে বলল, সরো আমাকে আগে দেখতে দাও। হ্যাঁ স্বাস্থ্য চলছে। আচ্ছা, ইমিডিয়েট একে হসপিটালাইজ করতে হবে, তুমি আখি ওদেরকে ফোন করো, আমি 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 অ্যাম্বুলেন্স ডাকছি। হাসপাতালে ভর্তি করার সাথে সাথেই জিতের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর একজন ডক্টর এসে জানালেন, মিস্টার মেঘরাজ, বলতে খারাপ লাগলেও
আমাকে বলতে হচ্ছে হি ইজ নো মোর। আপনার বন্ধুকে আমরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। যেহেতু আপনি বললেন যে আপনি ছাড়া ওনার আর কেউ নেই, তাই ফর্মালিটি পূরণ করার জন্য এই পেপারে একটি সাইন করে দিন ওর গার্জেন হিসেবে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি সিস্টারকে বলে দিচ্ছি, আপনি আপনার ওখানে লোকাল থানায় খবর দিন, বডিটাকে পোস্টমর্টমে পাঠাতে হবে। পোস্টমর্টমেও জিতের মৃত্যুর কারণটা স্পষ্টভাবে জানা যায়নি। আখি আর মেঘনা যখন হাসপাতালে পৌঁছেছিল ততক্ষণে অলরেডি জিতের মৃতদেহটা পোস্টমর্টমের জন্য নিয়ে চলে যাওয়া হয়েছে। কিছু কিছু রহস্যের যেমন কোনো কিনারা করা যায় না, জিতের মৃত্যুটাও ঠিক তেমনই একটা রহস্যজনকভাবে সবার মনে প্রশ্ন রেখে গেছে, যার উত্তর কারোর জানা নেই। জিতের মুখে আগ্নি করার সময় রাজের কানে জিতের বলা একটা কথা বারবার বাজছিল। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না বন্ধু। আঙ্কেল নিয়ে তো কি হয়েছে, আজ থেকে আমরা দুজনের জন্য বাঁচব। শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এ দেশেরও শেষে ঠিকই শুরু। ভাগ্যের খেলা তো এমনই হয়, তাই না? কাকে কখন জেতায় কাকে হারায় কেউ জানে না। বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী এ পথে। শুনছিলেন মোহন হালদারের লেখা গল্প ভাগ্যের খেলার তৃতীয় তথা অন্তিম পর্ব। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে: মেঘরাজ চক্রবর্তী, মৃন্ময় হালদার, জিৎ দাস, সৌরভ গড়াই, সুমন শুভদীপ মাল, মেঘনা মৌসুমী সামন্ত, আঁখি আকলিমা খাতুন, মারিয়া মার্ডি, রূপা অঞ্জলি মোদক, কলেজ প্রিন্সিপাল ইন্দ্রনীল চ্যাটার্জি, রেজাউল বলদে, স্কুল প্রিন্সিপাল শ্রাবণী কনাই, স্কুল ক্লাস টিচার অহনা, তাজমিরা খাতুন, থানার ওসি অর্ণব রায়, অর্পণ মণ্ডল, ইন্সপেক্টর অরূপ, প্রণজিৎ ভৌমিক, মণিকান্ত দাস, সৌমিক পাল, দেবাংশু চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, মল্লিকা দেবী, সুমিত্রা গড়াই, রনি বসাক, তুহিন শেখ, জনি বসাক, SK রাজ, চিকু, সুভান মল্লিক, IPS নিখিল, মিনহাজ রক্স, IPS ধীমান মণ্ডল, জয় রায়, আলামিন লস্কর। এছাড়াও অন্যান্য চরিত্রে অঞ্জু খাতুন, তাজমিরা খাতুন, টুসি পাল, বিদ্যুৎ হালদার, কৌশিক মাহাতো, শুভেন্দু মাঝি ও সৌমিক পাল। আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনায় মৃন্ময় হালদার, পোস্টার ডিজাইনার মিনহাজ রক্স, প্রচার অলঙ্করণ মোহন হালদার। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গধূলির মায়াজাল, গল্প পাঠে মৌসুমী সামন্ত এবং গল্পের সূত্রধর আমি জিৎ দাস। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই আরও আধুনিক ও ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গধূলির মায়াজাল। বলতেই হবে বিসমিল্লাহ, ভালোবাসে যে চোখ ছেড়ে যাওয়া পালক, আক্ষেপ বাতাসে ভাষা।